নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা তারা কোন কোন অ্যাসেটে তারা টাকা বিনিয়োগ করবেন এবং কিভাবে তারা অ্যাসেট অ্যালোকেশন করবেন টাইম টু টাইম এবং সেটাকে মডিফাই করবেন এবং বিভিন্নভাবে তারা টেইলর মেড করবেন। অ্যাসেট ক্লাস বলতে ইকুইটি বোঝায়, মানে শেয়ার মার্কেট। এছাড়া রয়েছে বন্ড, যেটা ডেট মার্কেটের অন্তর্ভুক্ত, বন্ড, ডিবেঞ্চার্স যেখানে ফিক্সড, যেখানে ইনকাম সিকিউরিটিস রয়েছে। এছাড়া ট্রেজারি বিল রয়েছে, AAA কোম্পানির ফিক্সড ডিপোজিট রয়েছে। ব্যাংকে টাকা রাখলে একটি গ্যারান্টি রিটার্ন পাওয়া যায়, সেক্ষেত্রে 4% থেকে 7% ইন্টারেস্ট পাওয়া যায়। বন্ডও ঠিক তাই, মানে আমি ডেট মার্কেটের কথা বলছি। অতএব ডেট মার্কেটে টাকা না রেখে বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট আছে সেখানেও টাকা রাখতে পারেন। তবে কেন আপনারা বন্ড, ডিবেঞ্চার্স এবং ডেট মার্কেটে টাকা রাখবেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে গেলে, সেই আলোচনায় আমি আস্তে আস্তে আসব। এছাড়া কমোডিটিসে টাকা রাখতে পারেন। কমোডিটিসের মধ্যে রয়েছে গোল্ড। যখন শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম কমে যায়, ফলে ইকুইটি নির্ভর বিভিন্ন মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু কমতে শুরু করে, তখন অনেক বিনিয়োগকারী কিন্তু বুদ্ধি করে তারা গোল্ডে টাকা রাখেন, কারণ শেয়ার মার্কেটের দাম কমলে গোল্ডের দাম বাড়বে। আরেকটা রয়েছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট অর্থ হচ্ছে বিভিন্ন বিল্ডিং পারচেস করা, জমি বাড়ি এগুলো পারচেস করা। এক্ষেত্রে জমি কেনা, বাড়ি কেনা খুবই সোজা ব্যাপার, কিন্তু বিক্রি করা অত সোজা নয়। বায়ার পাওয়া যায় না, তারপর দেখা যায় যে সেভাবে দামও পাওয়া যায় না। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব খুবই সহজ ভাষায়। আপনারা মাঝখান থেকে আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, এই অনুরোধ রাখবো। কারণ দেখুন, মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন দীর্ঘমেয়াদী, তাই না? এবং দীর্ঘমেয়াদী টাকা রাখতে গেলে এই অ্যাসেট অ্যালোকেশনটা ঠিকভাবে করতে হবে। এর সঙ্গে তো রয়েছে ডাইভার্সিফিকেশন, তারপর বেঞ্চ মার্কটাকে ভালো করে বোঝা। কারণ আপনি যেখানে বিনিয়োগ করবেন মিউচুয়াল ফান্ডে, বেঞ্চ মার্ক থেকে যাতে আপনার মিউচুয়াল ফান্ডের দাম, মানে নেট অ্যাসেট ভ্যালু বেশি থাকে টাইম টু টাইম। এসব অনেক আলোচনার বিষয় রয়েছে, তা স্বল্প সময়ে আমি অনেকটাই কভার করব। যাই হোক, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমের অ্যাসেট অ্যালোকেশন নিয়ে আলোচনা করছি। যখন প্রপার অ্যাসেট অ্যালোকেশন হয় তখন কিন্তু মার্কেট ভোলাটাইল থাকলেও দেখা যায় যে মার্কেটে ওই স্কিমের ঝুঁকিটা অনেকটাই কম থাকে, এবং এক্ষেত্রে বিনিয়োগকারীর মনে যে প্যানিক থাকে সেটাও আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু যখন মার্কেট কারেকশন হয় তখন কিন্তু ফান্ড ম্যানেজারের একটি বিশাল ভূমিকা থাকে, যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার মার্কেট থেকে কিছু তার বিনিয়োগ সরিয়ে নিয়ে গিয়ে ডেট মার্কেটে তিনি বিনিয়োগ করবেন। কারণ ডেট মার্কেটে একটি নির্দিষ্ট রিটার্ন থাকে, এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে ফিক্সড যে রিটার্ন থাকে, বিভিন্ন সিকিউরিটিসে টাকা বিনিয়োগ করা হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে শেয়ার মার্কেটে দাম কমলে যে দামটা কমে যায় তার থেকে ডেট মার্কেট তখন কিছুটা অন্তত হলেও বিনিয়োগকারীদের রিটার্ন দেওয়া যায়। এই আলোচনাটা আমি চলে যাই যে যখন বিনিয়োগকারী হয়তো 15-20 বছরের জন্য কোনো যে ফিনান্সিয়াল গোলস ঠিক করে রেখেছেন, তখন দেখা যায় যে তিনি যখন গোলের সামনে উপস্থিত হচ্ছেন, মানে 20 বছর বাদে, তখন কিন্তু যে ফান্ডগুলোতে তিনি টাকা বিনিয়োগ করেছেন তার দাম কিন্তু অনেকটাই কম হতে পারে। কম হতে পারে মিনস হচ্ছে তিনি যে টাকা আশা করেছিলেন কর্পাস তার থেকে কম হতে পারে। তার ফলে যখন তিনি সেই লক্ষ্যে পৌঁছবেন তার কয়েক বছর আগে থেকে কিন্তু বিনিয়োগকারী উচিত যে ডেট ফান্ডে কিছুটা টাকা সরিয়ে দেওয়া টাইম টু টাইম। এক্ষেত্রে ডেট ফান্ড হতে পারে, ব্যাংকের ফিক্সড ডিপোজিট হতে পারে, সেখানে কিন্তু কিছু টাকা সরিয়ে দিতে হবে। কারণ তিনি হয়তো 10 লক্ষ টাকা রেখেছিলেন, তিনি ভাবলেন যে 1 কোটি টাকা পাবেন ওই 20 বছর বাদে, সেটা কিন্তু নাও হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে যেভাবে সময় চলছে সেই সময় হয়তো টাকাটা বাড়তে বাড়তে এগিয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে যখন ওই 20 বছরের মধ্যে যখন 15 বছর এসে উপস্থিত হলো, তখন দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে দাম কমতে শুরু করেছে, বিভিন্ন কারেকশন এসছে, বাজার মন্দা এসছে। ফলে তাকে কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে এবং তাকে আস্তে আস্তে বাজার থেকে অন্য বাজারে চলে যেতে হবে। মানে আমি বলছি যে ইকুইটি বাজার থেকে তাকে সরে যেতে হবে অন্য বিভিন্ন মার্কেটে। যেমন ধরুন
আমি সেক্ষেত্রে কমোডিটি মার্কেটের কথা বলছি, যখন শেয়ার মার্কেটের দাম কমে যাচ্ছে তিনি গোল্ডে টাকা বিনিয়োগ করতে পারেন, কারণ শেয়ার মার্কেটের দাম যখন কমে তখন গোল্ডের গোল্ডের দাম বাড়তে শুরু করে। এইভাবে তাকে কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে। অ্যাসেট অ্যালোকেশন বিনিয়োগকারীর পার্সোনাল ফিনান্সের সঙ্গে জড়িত, কারণ তার ইনকাম স্ট্যাবিলিটি, নাম্বার অফ ডিপেন্ডেন্টস, তারপর তার ইনকামের ক্যাশ ফ্লো কতটা, এবং তার ইনকাম তো নির্দিষ্ট রয়েছে কিন্তু তার যে এক্সপেন্সেসটা সেটা কতটা, তার যে সারপ্লাসটা হচ্ছে তার থেকে মান্থলি বেশি খরচ হলো কি না, এবং সেই ক্ষেত্রে হয়তো ক্রেডিট কার্ড রয়েছে তার, কিংবা তার কিছুটা লোন করতে হলো, আবার দেখা গেল তার হঠাৎ করে তার কিছু জমানো টাকার থেকে অনেকটা লাভ হয়ে গেল। এরকমভাবে বিভিন্নভাবে অ্যাসেট অ্যালোকেশনটা নির্ভর করবে যে কতটা তার ইনকাম সারপ্লাস আছে এবং কতটা সময়ের জন্য তিনি টাকা রাখবেন। কারণ আমি যে ডিপেন্ডেন্টের কথা বললাম তাদের শারীরিক সমস্যা রয়েছে, তাদের বিভিন্ন ফিনান্সিয়াল গোল রয়েছে, সেগুলো মেটাতে হবে। মনে করুন তার ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তার মধ্যে তার ছেলে মেয়ের পড়াশুনোর খরচা রয়েছে এবং দেখা যাচ্ছে অসুখ বিসুখের ব্যাপারটাও থাকতে পারে। তারপরে নিজে তার 60 বছর বয়স কিংবা তার রিটায়ারমেন্ট গোল সেটাও কিন্তু তাকে নির্দিষ্ট করতে হবে। ফলে ফিনান্সিয়াল গোল ঠিক নয়, আমি বলবো ফিনান্সিয়াল গোলস ফর শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। ইয়ং ইনভেস্টর হলে তাকে লং টার্মে টাকা বিনিয়োগ করতে হবে বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশন করে। ফর এক্সাম্পল, তাকে প্রথমে ডাইভার্সিফিকেশন করতে হবে তার অ্যাসেটে তিনি যেটা বিনিয়োগ করবেন। যেমন স্মল ক্যাপে, মিড ক্যাপে তার বেশি করে টাকা জমাতে হবে, কারণ এই ক্ষেত্রে যেমন রিস্ক বেশি, ভোলাটিলিটি বেশি, রিটার্নও কিন্তু অনেকটাই বেশি। কারণ হিসেবে দেখা গেছে যে যারা মিড ক্যাপে টাকা রেখেছেন তারা কিন্তু অনেক বেশি লাভ করতে পেরেছেন যারা লার্জ ক্যাপে টাকা রাখতে পেরেছেন তার থেকে। অতএব তার যে বিশাল হরাইজন রয়ে গেছে, মানে টাইম হরাইজন একজন ইয়াং ইনভেস্টরের, সেটা কিন্তু এক্ষেত্রে ঠিকভাবে যদি অ্যাসেট অ্যালোকেশন তিনি করতে পারেন তাহলে কিন্তু বিশাল কর্পাস তিনি তৈরি করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে বিনিয়োগকারীরা কটি স্কিমে টাকা রাখবেন। আমার মতে 4-5টি স্কিমে টাকা রাখলেই হবে। তবে এক্ষেত্রে দেখতে হবে যে আপনার ডাইভার্সিফিকেশন কেমন কেমন হলো। যেমন যদি স্বল্প সময়ের জন্য আপনি বিনিয়োগ করেন তাহলে এক্ষেত্রে আপনাকে লার্জ ক্যাপে টাকা রাখতে হবে, আর দীর্ঘ সময়ের জন্য রাখলে আপনাকে সেক্ষেত্রে স্মল ক্যাপ বা মিড ক্যাপে রাখতে হবে। এটা আমি আগেই বলেছি। কিন্তু সবসময় দেখতে হবে যে বেঞ্চমার্ক থেকে যাতে বেশি রিটার্ন পাওয়া যায়, এবং এই ক্ষেত্রে কোনো ফান্ড বা স্কিম যদি আন্ডার পারফর্ম করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং যদি দেখা যায় যে আপনার রিস্ক অ্যাপেটাইটের মধ্যে আপনি 1 বছর ওয়েট করতে পারছেন, তবে ঠিক আছে, 1 বছর বাদে আপনি সেখান থেকে রিডিম করুন, সেল করুন। কারণ 1 বছর আগে যদি সেল করেন সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং এক্সিট লোড এই অসুবিধাটা রয়েছে, আপনাকে সেগুলো পেমেন্ট করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে খুবই আন্ডার পারফর্ম করছে এবং আপনি ভালো অন্য স্কিমের সন্ধান পেলেন যেটা অনেকটাই বাড়ছে, তখন কিন্তু আপনাকে সেই স্কিমটি কিন্তু পারচেস করতে হবে যেটা বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যখন উঠতি মার্কেট থাকে আপনি অনেকটাই আপনার লাভ হয়ে গেল, অনেকটাই আপনার মানে মিউচুয়াল ফান্ডে টাকা বেড়ে গেল, তখন কিন্তু আপনাকে প্রফিট বুক করতে হবে। কিন্তু সমস্যা কোথায় দেখুন, তখন কিন্তু বিরাট সেন্টিমেন্ট প্লে করে, বিরাট কিন্তু মিউচুয়াল ফান্ডের যিনি বিনিয়োগকারী তার মনে চিন্তা হয় আরও টাকা বাড়বে, কিন্তু ওই সময় কিন্তু আদর্শ টাইম হচ্ছে প্রফিট বুক করার। কিন্তু একটু টাকা বেড়ে গেল, হয়তো দেখা গেল হঠাৎ করে মার্কেট বাড়ছে, সেটা নয়, মার্কেট বুলিশ আপনি বুঝতেই পারবেন। কারণ মার্কেট দেখা যাবে যে আস্তে আস্তে যখন বাড়ছে কিছুটা সময় নিয়েই তারা বাড়ে, মাঝে মাঝে সেন্টিমেন্ট যখন তখন মার্কেটের দাম কমে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন যে মার্কেটে যখন দাম অনেকটাই বেড়েছে আপনার স্কিমটির, তখন কিন্তু আপনাকে প্রফিট বুক করতে হবে। এই স্কিমই থাকলে চলবে না, কিন্তু সেটা যাতে যার বয়স যাতে 1 বছর হয়ে থাকে, ওই স্কিমটির বয়স, এটা লক্ষ্য করবেন। কিছু বিনিয়োগকারী দেখতে পাচ্ছি যে তারা অ্যাসেট অ্যালোকেশন করতে গিয়ে শুধুমাত্র ডেট ফান্ডেই টাকা রাখছেন। ডেট ফান্ডে কেন শুধু টাকা রাখবেন আপনারা অ্যাসেট অ্যালোকেশন করতে গিয়ে? ঠিকঠাক আপনার ডেট ফান্ডে কখন টাকা রাখবেন? যখন আপনারা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করছেন, মানে ডেট ফান্ডের লিকুইডিটি ফান্ডে আপনারা টাকা রাখলেন লিকুইডিটি স্কিমে, এবং সেখান থেকে টাইম টু টাইম আপনারা ইকুইটি ফান্ডে, ওই কোম্পানির মিউচুয়াল ফান্ড কোম্পানি ইকুইটি ফান্ডে টাকা সরাবেন। সেটা করতে পারেন, কারণ শেয়ার মার্কেট
খুবই দেখা যাচ্ছে ভোলাটাইল, সেক্ষেত্রে টাইম টু টাইম আপনারা ওই লিকুইড ফান্ডে টাকা রেখে আপনারা টাকা সরাতে পারেন। এবং আপনারা জানেন যে ফান্ড ম্যানেজাররা যখন ইকুইটি ফান্ডে টাকা রাখেন তখন কিছুটা তো তারা ডেট ফান্ডে বিনিয়োগ করেই থাকেন। অতএব এক্ষেত্রে প্রপার অ্যালোকেশন করতে গিয়ে আপনারা শুধুমাত্র ডেট ফান্ডে টাকা রাখবেন না, এবং যখন দেখা যাবে যে আপনার টাইম হরাইজন অনেকটাই বেড়ে গেছে তখন আপনারা কিছু টাকা তুলে আপনারা ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পারেন। যাই হোক, আমার এই ভাবনাগুলো নিয়ে আপনারা ভাববেন যে আমি অ্যাসেট অ্যালোকেশন, প্রপার অ্যাসেট অ্যালোকেশন বলতে কী বোঝাতে চেয়েছি। যাই হোক, আপনারা আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। আমি আরও 2-3 দিনের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।